বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও যথারীতি ক্লাসে চলে এলাম তোমাদের বাংলা ব্যাকরণ বিষয়ের ক্লাস নিয়ে। তোমরা একটু ঝটপট রেডি হয়ে দাও। বাংলা দ্বিতীয় পত্র বই, খাতা, কলম সব কিছু নিয়ে আজকে আমি সমাস ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। প্রথম ক্লাস হয়েছে, এটার দ্বিতীয় ক্লাস আজকে। তো আশা করছি আমরা ক্লাসটি এনজয় করব। তো আর সকলেই ক্লাসটার সাথে তারা যুক্ত আছে, ক্লাসটি একটু শেয়ার করে দিবে। সম্মানিত অভিভাবক, দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে পলাশথান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিব সেটা হচ্ছে দ্বন্দ্ব ও দ্বিগু সমাস। মোটামুটি সমাসের মধ্যে এই দুটো নিয়মের মধ্যে কি একটু সহজতর, এই জন্য এইখানে আমি দুইটা বিষয় কি একসাথে চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য। দ্বন্দ্ব ও দ্বিগু সমাস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সহজে আমরা কিভাবে সমাসগুলো ধরতে পারি। তো সেখানে দ্বন্দ্ব সমাস, প্রথমে দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করি। দ্বন্দ্ব সমাসে আমাদের কি ছিল, যে এখানে উভয় পদে প্রাধান্য থাকবে। দ্বন্দ্ব সমাসে হচ্ছে কি উভয় পদ প্রাধান্য, উভয় পদ প্রাধান্যের খেলা থাকবে দ্বন্দ্ব সমাসে। উভয় পদ তো মনে আছে, পূর্বপদ পরপদ। সমস্ত পদে প্রথম অংশ কে বলা হয় পূর্বপদ এবং পরের অংশকে বলা হয় পরপদ। তাহলে উভয় পদের অর্থ কি প্রাধান্য থাকবে হচ্ছে এই দ্বন্দ্ব সমাসে। এখানে দিয়েছি আমি, দেখো দুটো পদ বিদ্যমান থাকবে এবং উভয় পদের অর্থে কি প্রাধান্য থাকবে। তাহলে দ্বন্দ্ব সমাসা হচ্ছে দুটি পদের অর্থে কি দুটি পদই বিদ্যমান থাকবে এবং উভয় পদের অর্থে কি প্রাধান্য পাবে। যেমন তাল ও তমাল, তাল তমাল হাইফেন দেইনি, মা ও বাপ, মা বাপ। আর দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যে এখানে কি তোমার দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে কি হাইফেন থাকবে, এই ছোট্ট হাইফেনটা থাকবে। এবং সাধারণত দ্বন্দ্ব সমাস নির্ণয়ের ক্ষেত্রে ও এবং আ, একটু ভালো করে মনোযোগ দাও, এই হাইফেনটা যুক্ত থাকবে সমস্ত পদে এবং সমান সমান পদে ও এবং আর ব্যাস বাক্যে। মানে সমাস যখন আমরা নির্ণয় করব তখন এখানে কি অধিকাংশ সময়ই ও এবং আর এই শব্দগুলো কি থাকে। যেমন এই যে এখানে আছে তাল ও তমা, কি হয়েছে তাল তমা। তেমনি করে আছে দেখো মা বাপ, কি হবে, আচ্ছা নিচে লিখছি দেখো মা ও বাপ। গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম সমস্ত পদ, সমান পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। আমি আশা করছি তোমাদের মনে আছে সবগুলো। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাসের এই বিষয়গুলো গেল, যে এখানে কি দুটো পদের অর্থ প্রাধান্য থাকবে এবং দুটি পদই কি বিদ্যমান থাকবে এবং উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে, পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে। তো এই দ্বন্দ্ব সমাসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এক নম্বর হচ্ছে দেখো মিলনার্থক, মিলনার্থক দ্বন্দ্ব। যেমন মাসি পিসি, তারপরে চা বিস্কিট, চা ও বিস্কুট, এখানে ও বসে কি হয়ে যাবে মাসি ও পিসি, চা ও বিস্কুট। তারপরে বিরোধার্থে, বিরোধার্থে হচ্ছে কি দা কুমড়া স্বর্গ নরক, মানে একটার সঙ্গে আরেকটা কি বিরোধ সম্পর্ক, কোনো মিলন না, বিরোধ সম্পর্ক যেখানে থাকে সেটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। যেমন দা কুমড়া স্বর্গ নরক, স্বর্গ ও নরক, দা ও কুমড়া। তারপরে আছে দেখো তোমার বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, মানে এটা বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন আয় ও ব্যয়, আয় ব্যয়, জমা ও খরচ, জমা খরচ, বিপরীতার্থক মানে বিপরীত অর্থ প্রকাশ করবে। তারপরে দেখো আছে তোমার অঙ্গবাচক, অঙ্গবাচক মানুষের অঙ্গবাচক শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে, যেমন হাত পা, হাত ও পা, নাক মুখ, নাক ও মুখ। মানে এগুলো নামগুলি যদি তোমাদের মনে থাকে তাহলে কি তোমরা সমাস নির্ণয় করতে পারবে সহজেই।
তারপরে দেখো সংখ্যাবাচক। সংখ্যাবাচক মানে কি, এখানে সংখ্যা থাকবে 9 6 9 ও 6, 7 5 7 ও 5। তারপরে হচ্ছে সমার্থক, মানে সম অর্থ প্রকাশ করবে। এই সমাসটাতে সমার্থক দ্বন্দ্বে সম অর্থ প্রকাশ করবে। যেমন হাট ও বাজার, হাট বাজার, যা যেটা হাট সেটাই কি বাজার। তারপরে ঘর দুয়ার, ঘর ও দুয়ার। তোমরা এই নামগুলো মনে রেখে কি এর সঙ্গে একটা দুইটা উদাহরণ মনে রাখবে, তাহলে মনে থাকবে তোমাদের। সমার্থকের পরে দেখো প্রায় সমার্থক, মানে সমার্থক, প্রায় সমার্থক ও সহচর, মানে একটার সঙ্গে একটা কি যুক্ত থাকে যে শব্দগুলো, সেটা হচ্ছে কি প্রায় সমার্থক বা সহচর। যেমন আমরা বলে থাকি কাপড় চোপড়, কাপড় চোপড়, দয়া মায়া, দয়া ও মায়া, এই সমস্ত শব্দগুলো হচ্ছে প্রায় সমার্থক ও সহচর অর্থে। তারপরে দেখো 7 নাম্বার গেল। 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে সর্বনাম যুগে। যেমন যা, তা, যে, সে, আমি, তুমি, যা ও তা, যে ও সে, আমি ও তুমি ইত্যাদি, মানে সর্বনাম যুগে। সর্বনাম পদ, আমরা জানি সর্বনাম পদ কি, বিশেষ পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই কি সর্বনাম পদ। তারপরে দুটো ক্রিয়াযোগী, দুটো ক্রিয়াযোগী। ক্রিয়া হচ্ছে যেটা কাজ প্রকাশ করে, যেমন দেখা ও শোনা, চলা ও ফেরা, দেখা শোনা চলা ফেরা ইত্যাদি। তারপরে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণে হয় তোমার যেমন ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে, ক্রিয়া বিশেষণ। মানে এখানে কি ক্রিয়াপদের একটা বিশেষণ রূপ, অবস্থা বোঝায়, ক্রিয়াটা অবস্থা বোঝায়, সেটাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। যেমন ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে। 11 নম্বর আছে তোমার দেখো দুটো বিশেষণ যুগে। এখানে কি দুটো বিশেষণ পদ থাকবে, যেমন ভালো মন্দ। আর বিশেষণ কি, বিশেষ্য এবং সর্বনাম পদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি যে পদের মাধ্যমে বোঝা যায় সেটাই হচ্ছে কি প্রকাশ পায়, সেটাই হচ্ছে বিশেষণ। তাহলে ভালো মন্দ, ভালো ও মন্দ, কম বেশি, কম ও বেশি ইত্যাদি হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদের উদাহরণ এতক্ষণ দিলাম। তাহলে দ্বন্দ্ব সমাসটা আরেকটু দেখে নিচ্ছি আমরা। দ্বন্দ্ব সমাস কি, উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে, দুটোরই অর্থ প্রকাশ পাবে, দুই পদের অর্থ। তারপরে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব। উদাহরণগুলো কি সহজই, সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক ও সহচর দ্বন্দ্ব। উদাহরণগুলো এগুলো মনে রাখবে। তারপর হচ্ছে সর্বনাম যুগে দ্বন্দ্ব, দুটো ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস, ক্রিয়া বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস এবং দুটো বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। তাহলে এইভাবে কি আমাদের দ্বন্দ্ব সমাসগুলো হয়ে থাকে। তোমরা বুঝতে যদি না পারো তাহলে কি প্রশ্ন করতে পারো। তাহলে এখন আমি এরপরের টিপি দেখিয়ে দিচ্ছি দ্বিগু সমাস। দ্বিগু সমাসের কোনো প্রকারভেদ নাই, এখানে যে 10টা 11টা প্রকারভেদ আমাদের ছিল দ্বিগু সমাসে কি তা নেই। এটা একটু সহজেই তোমরা ধরতে পারবে। দ্বিগু সমাসে কি বলেছিলাম, যে কি দেখে আমরা দ্বিগু সমাস বুঝতে পারবো, মনে আছে তো তোমাদের? এখন দেখছি দ্বিগু সমাসে, দেখো দ্বিগু সমাসটাকে আমরা ভাঙলে কি পাই একটু শাব্দিক ভাবে দেখো তো।
দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। আর এই দুই শব্দের অর্থ হচ্ছে কি? গরু, মানে দুই গরু। দুই মানে এখানে সংখ্যাবাচক শব্দ। দ্বিগু সমাসে প্রথমে কি সংখ্যাবাচক শব্দে থাকবে। আর কি থাকবে তোমার? গত ক্লাসে বলেছিলাম সংখ্যাবাচক শব্দ এবং সমাহার সমষ্টি। সমাহার সমষ্টি থাকবে দ্বিগু সমাসে। এবং সংখ্যাবাচক শব্দ দুই সংখ্যাবাচক শব্দ এবং সমাহার ও সমষ্টি। সমাহার অথবা সমষ্টি বোঝালে কি আমরা এটা সমাহার ও সমষ্টি বোঝালে কি এবং এর সঙ্গে কি বিশেষ্য পদে বিশেষ্য পদে থাকবে। তাহলে আমরা ধরে নিব এটা দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দ থাকবে, সমাহার সমষ্টি থাকবে এবং বিশেষ্য পদের সাথে কি সমাহার সমষ্টি হবে। তাহলে এটাকে বলা হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি সবসময় কি বিশেষ্য পদ। সমাস বিশেষ্য পদ কি? যা দ্বারা কি কোনো কিছু নাম বোঝায়, সেটাই হচ্ছে বিশেষ্য পদ। যেমন তিন কালে সমাহার কি হবে? এটা ত্রিকাল। ত্রিকাল, তিন কালের সমাহার ত্রিকাল। তাহলে এখানে সংখ্যাবাচক শব্দ আছে এবং সমাহার আছে, তাই না? সংখ্যাবাচক শব্দ আছে এবং সমাহার আছে। তাহলে এটা কি নিঃসন্দেহে দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দ আছে এবং সমাহার আছে, এটা নিয়ে এটা কি বলে দ্বিগু সমাস। তারপরে দেখো পঞ্চবটে সমাহার। সমাহার পঞ্চবটী। পঞ্চবটের সমাহার পঞ্চবটী। তারপরে আর কি হবে? অনেক উদাহরণ আছে। তিন পদে সমাহার, ত্রিপদী। তিন পদের সমাহার ত্রিপদী। আরো আছে এমনি করে শতাব্দের সমাহার, শতাব্দী, এমন অনেক উদাহরণ দেয়া যাবে। তাহলে দ্বিগু সমাস আমরা কিভাবে বুঝবো? সংখ্যাবাচক শব্দ প্রথমে থাকবে এবং বিশেষ্য পদে সমাহার সমষ্টি। এই শব্দগুলো দিয়ে কি বিশেষ্য পদের সাথে সমাহার সমষ্টি হবে। তাহলে আমরা এটা বুঝে নিব এই দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাহার সমষ্টি বোঝালে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এখন দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাবাচক শব্দ থাকলে কি আবার অনেক ক্ষেত্রে সেটা দ্বিগু সমাস হবে না। যেমন উদাহরণ দিচ্ছি তোমাদের একটু। অনেক ক্ষেত্রে কি যদি সংখ্যাবাচক শব্দ থাকে, প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকলে কি সেটাকে আমরা দ্বিগু সমাস বলবো না। যেমন যেটার সাথে কি একটু বিরোধ হয়। দশ আনন আছে যার। দশানন, দশানন আছে যার। দশানন এখানে কি সংখ্যা আছে, প্রথমে সংখ্যাবাচক শব্দ আছে, কিন্তু এটা কি দ্বিগু সমাস হবে? এটা দ্বিগু সমাস হবে না। এটা তোমরা ভালো করে মনে রাখবে যে সংখ্যাবাচক শব্দ থাকলেই কি সেটা দ্বিগু সমাস হয় না। দশানন আছে যার। দশানন এখানে সমাহার শব্দ নাই।
সমাহার শব্দ নাই, সংখ্যাবাচক শব্দ থাকলেও তাই এটা দ্বিগু সমাস হবে না। আর আছে যেমন চতুষ্পদ আছে যা, চতুষ্পদ যার সেটা কি চতুষ্পদ বলা হয়, চতুষ্পদ। এখানে কি সংখ্যাবাচক শব্দ আছে, চতুষ মানে চার, সরি চতুষ্পদ। কিন্তু চতুষ্পদ বলতে আমরা কি বুঝি? চতুষ্পদ বলতে আমরা বুঝি জন্তু, কোন জন্তুকে চতুষ্পদী জন্তু চতুষ্পদ বলা হয়। আবার দশানন বলতে এখানে আমরা কি রাবণকে বুঝি। তাহলে এটা কি এই সংখ্যাবাচক শব্দের কোনো অর্থই কি প্রকাশ পাচ্ছে না, বিশেষ্য শব্দের সাথে কি প্রকাশ পাচ্ছে না, এই জন্য এটা কি দ্বিগু সমাস হবে না সংখ্যাবাচক শব্দ থাকা সত্ত্বেও। এটা হবে তোমার বহুব্রীহি সমাস। এটা একটু ভালো করে মনে রাখবে। তাহলে দ্বিগু সমাসটা আরেকবার বলে দিচ্ছি, দেখো। দুই দুই সংখ্যাবাচক শব্দ থাকবে প্রথমে এবং বিশেষ্য পদের সাথে সমাহার এবং সমষ্টি। সমাহার এবং সমষ্টি নিয়ে কি বিশেষ্য পদের সাথে দ্বিগু সমাস হয়। যেমন তিন কালের সমাহার ত্রিকাল, পঞ্চবটের সমাহার পঞ্চবটি, শত অব্দের সমাহার শতাব্দী ইত্যাদি। আবার সংখ্যাবাচক শব্দ থাকলে কি সেটাকে আমরা দ্বিগু সমাস ধরে নিব না, কারণ দ্বিগু সমাসে সমষ্টি এবং সমাহার থাকবে বিশেষ্য পদের সাথে। এটা ভালো করে মনে রাখবে। আর এরকম সমাসগুলো কি বহুব্রীহি সমাস। যেমন দশানন আছে যার, চতুষ্পদ আছে যার, চতুষ্পদী জন্তু। আর এটা কি দশানন মানে রাবণকে বুঝিয়েছে। সুতরাং এইভাবে যদি সংখ্যাবাচক শব্দ প্রথমেও থাকে তাহলে কি আমরা সেটাকে দ্বিগু সমাস বলবো না, এটা হবে বহুব্রীহি সমাস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই আমি দ্বন্দ্ব সমাস ও দ্বিগু সমাস নিয়ে আলোচনা করলাম। মোটামুটি সহজ ছিল সমাসের মধ্যে। তো অন্য ক্লাসগুলো পরবর্তী ক্লাসে সময়গুলো আলোচনা করে দেব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।